বাইরে থেকে নীলাদের পরিবারটা দেখতে আর 4-5টা মধ্যবিত্ত সাধারণ পরিবারের মতোই। তাই গুন্ডারা ভেবেছিল এরাই সহজ শিকার, কিন্তু তারা তো আর জানতো না এই পুরো পরিবারটাই আসলে মার্শাল আর্ট এক্সপার্ট। তাই যেই না শত্রুতাবশত ওই গুন্ডারা তাদের শেষ করতে আসে, তখনই বেরিয়ে আসে নীলাদের আসল রূপ। এবার এটাই দেখার পালা, তারা কি পারবে নিজেদের জীবন বাঁচাতে আর ওই গুন্ডাদের 12টা বাজাতে। সেটাই চলুন দেখে আসা যাক আজকের গল্প ব্লাস্টে। শুরুতেই আমাদের রাজারামান নামের একজন মার্শাল আর্ট মাস্টারকে দেখানো হয়। সে তার স্টুডেন্টদের মার্শাল আর্ট প্র্যাকটিস করাচ্ছিল। তখন তার ভাই এসে তাকে কোনো কাজের কথা বলে, যার কারণে রাজা সাথে সাথে ঘরে চলে যায়। এরপরে আমাদের রাজার মেয়ে নীলাকে দেখানো হয়। নীলার বয়স 5 বছর। নীলা ঘরে কান্না করতে করতে এসে তার মা আভনিকে বলতে থাকে যে পাশের বাসার রোহান আমাকে খুব জোরে মেরেছে। রাজাও তখন এই কথা শুনে আর জিজ্ঞেস করে লড়াই আগে কে শুরু করেছিল। নীলা বলে রোহানই শুরু করেছিল। এ কথা শুনেই রাজা নীলাকে বলে তাহলে তোমার তাকে ফাইট ব্যাক করা উচিত ছিল। এরপর নীলা আবারও রোহানের কাছে যায় আর তাকে ঘুষি দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তো পারে না। উল্টো রোহান তাকে এত জোরে মারে যে সে আবারও মাটিতে পড়ে যায় আর তার হাত থেকে রক্ত বের হতে থাকে। ঘরে এসে সে তার বাবাকে সব কথা খুলে বলে। তার বাবা তখন তাকে মার্শাল আর্ট শিখতে বলে আর এখান থেকে নীলার স্বপ্ন হয়ে যায় সে মার্শাল আর্ট শিখবে। এরপর থেকে সে দিন রাত এক করে দেয় শুধুমাত্রই মার্শাল আর্ট শেখার জন্য। একদিন সে নিজেই রোহানের কাছে যায় আর ইচ্ছে মতো তাকে মেরে আসে। এভাবেই সে নিজের মনের রাগ কমায়। আর এসব দেখে বাকি ছেলেরা তো খুবই অবাক হয়ে যায়, কারণ নীলা তো ছিল খুবই দুর্বল। হুট করে তার এত পাওয়ার দেখে সবার কাছে অবাকই লাগে। দেখতে দেখতে নীলা এত ভালোভাবে মার্শাল শেখে যে সে এরপর থেকে টুর্নামেন্টে যেতে থাকে। সব টুর্নামেন্টে সে জিততেও থাকে, কিন্তু একদিন সে একটা টুর্নামেন্টে হেরে যায়, যার কারণে তার খুব মন খারাপ হয়। সে তখন নিজেকে রুমে বন্ধ করে নেয়। রাজা তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে হার জিত তো থাকবেই, এই নিয়ে এত মন খারাপ করার কিছু নেই, সামনের বার সে জিততে পারবে। তারপরেও তো নীলার মন খারাপ হয়েছিল। তখন রাজা নীলাকে একটা প্রমিস করে যে এরপর থেকে সে নীলাকে কখনোই হারতে দিবে না। এরপর থেকেই নীলা তার কড়া প্র্যাকটিস শুরু করে, যার কারণে এক একটা করে সে সব ম্যাচ জিততে থাকে আর চারিদিকে সবাই তাকে নিয়ে কথা বলতে থাকে। এরপরই নীলা একদিন তার চাচুকে জিজ্ঞেস করে যে আচ্ছা, বাবা আমাকে মার্শাল আর্ট শেখাচ্ছে, তাহলে বাবাকে মার্শাল আর্ট কে শিখিয়েছে? নীলার চাচু বলে তোমার বাবাকে মার্শাল আর্ট শিখিয়েছিল তোমার মায়ের দাদা। তোমার বাবা লাগাতার 36টা মার্শাল আর্ট ম্যাচ জিতেছিল, কিন্তু একটা ম্যাচ সে হেরে গিয়েছিল। আর তুমি জানো সে কার সাথে হেরে গিয়েছিল? নীলা জিজ্ঞেস করে কার সাথে? তার চাচু বলে তোমার মায়ের সাথে। নীলা তো এই কথা শুনে খুবই অবাক হয়ে যায় যে তার মাও মার্শাল আর্ট জানে। এরপরে নীলা আর তার বাবা একটা হোটেলে যায় কিছু একটা কেনার জন্য, কিন্তু তখনই সেখানে কিছু লোক একটা ছেলেকে অন্যায়ভাবে মারছিল। এটা দেখে রাজার একেবারেই ভালো লাগে না, তাই সে সাথে সাথে এসে সেই লোকটার হাত ধরে ফেলে। তবে সেই লোকগুলো তো রাজার মজা নিতে থাকে। তারা বলতে থাকে তারা এখনই রাজাকে মেরে তার অবস্থা খারাপ করে দিবে, কিন্তু তখনই রাজা এক এক করে সেখানে থাকা সবাইকে এমন মার মারে যে বাকিরাও খুবই অবাক হয়ে যায়। নীলা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব প্রাউডলি ফাইট দেখছিল। এরপরই বাড়ি আসার সময় রাজা নীলাকে বলে তুমি জানো আমার একটা ছোট বোন ছিল, আমি তাকে খুব আদর করতাম। আমার বয়স তখন 10 বছর। সেই সময় আমার বোনের সাথে কিছু মানুষ খারাপ কাজ করেছিল। সেই সময় এত মানুষের মাঝে কেউ তার জন্য প্রতিবাদ করেনি। যদি একজন মানুষও সেদিন প্রতিবাদ করত, তাহলে হয়তো আমার বোন আমাদের সাথেই থাকতো আজ। আর আমার বোনের নামই ছিল নীলা, তাই আমি ভালোবেসে তোমার নাম রেখেছি নীলা, তোমার ফুপুর নামে। এরপর রাজা নীলাকে জিজ্ঞেস করে যদি কখনো তোমার সামনেই তোমার মায়ের বা আমার সাথে কোনো অন্যায় হয় তুমি কি করবে? নীলা বলে আমি কখনোই চুপ করে থাকবো না, আমি অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করব। রাজা এসব শুনে বলে হ্যাঁ, তোমার এটাই করা উচিত। আর একটা কথা সব সময় মনে রেখো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য তোমার ভুক্তভোগীকে চেনার দরকার হয় না, অন্যায়ের বিরুদ্ধে সব সময় দাঁড়ানো উচিত। কেননা এটার মাধ্যমেই আমরা আমাদের জীবনের সত্যকে খুঁজে পাই, আমাদের জীবনের আসল অর্থ খুঁজে পাই। এরপর আমাদের 15 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমাদের একজন মহিলাকে দেখানো হয় যে একজন মন্ত্রীকে ফোন দিয়ে বলে আমার হাজবেন্ড রিক্সা চালিয়ে অনেক কষ্ট করে একটা জমি কিনেছিল। সে আমাকে একবার বলেছিল তার মৃত্যুর পর আমি যাতে এই জমি বিক্রি করে আমার মেয়ের বিয়ে দিই,
কিন্তু এখন রামের লোকেরা সেই কাগজপত্র হারিয়ে ফেলেছে আর বলছে এই জমিটা নাকি তাদের। আমি তাদের জমি না দিলে নাকি আমার মেয়েকে তারা মেরে ফেলবে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তারা তো বলেছে আমাকে আজকের মধ্যেই অরিজিনাল ডকুমেন্ট জমা দিতে। এখন আমি যদি পুলিশের কাছে যাই তাহলে তারা আমার ক্ষতি করে দিবে। আপনি কি তাদের সাথে একবার কথা বলতে পারবেন? সেই মন্ত্রী বলে, দেখো ওরা রামের লোকজন, অন্য কেউ হলে আমি কথা বলতাম, কিন্তু ওরা খুব খারাপ মানুষ, তাই আমি ওদের সাথে কথা বলতে পারবো না। তুমি বোঝার চেষ্টা করো আর তুমি শুধু অরিজিনাল ডকুমেন্ট তাদের দিয়ে এসো, হয়তো তারা তোমাকে কিছুই করবে না। মহিলা তখন খুবই নিরাশ হয়ে যায় আর ফোনটা কেটে দেয়। তখনই দেখা যায় সেই মন্ত্রী আরেকজনকে বলছে যে রাম বলেছিল যদি এই জমি তার হয়ে যায় তাহলে সে আমাকে 10% দিবে, আর এই বুড়ো মহিলা ভাবছে আমি তাকে সাহায্য করব, কখনোই না। এদিকে আমাদের দেখানো হয় মহিলাদের সামনের সিটে নীলা বসেছিল। নীলাই সব কথা শুনছিল, তাও সে কিচ্ছু বলে না। এরপরই দেখা যায় সেই মহিলা সেই গুন্ডার বাড়িতে চলে আসে। মহিলাটা তাকে অরিজিনাল ডকুমেন্ট দেয় আর তখনই সেখানে থাকা একটা ছেলে উড়ে এসে সেই লোকের টেবিলের উপর পড়ে। তারা তো সবাই অবাক হয়ে যায়। তারা ভাবে বাইরে হয়তো পুলিশ বা অন্য কেউ এসেছে, তাই লোকটি তার লোকেদের বলতে থাকে দ্রুত বাইরে চেক করে আসো। সেই লোকেরা তখন নীলাকে একটা সাইড করে বাইরে যায় এটা দেখতে যেখানে কেউ এসেছে কিনা, কিন্তু তারা দেখে বাইরে তো কেউ নেই। তখনই আঘাত পাওয়া ছেলেটা নীলার দিকে দেখিয়ে দেয় আর তখনই নীলা এক এক করে সবাইকে মারতে থাকে। সে ঠিকই এখানে অন্যায়ের প্রতিবাদ করতে চলে এসেছে। নীলা লোকগুলোকে এভাবে মারছিল, এসব দেখে সেই মহিলাটা তো খুবই অবাক হয়ে যায়। এরপর নীলা রাম নামের সেই গুন্ডাকেও মেরে তার থেকে সেই পেপারস গুলো নিয়ে নেয় আর সেগুলো সেখানেই ছিঁড়ে ফেলতে বলে আর তাকে বলে এরপর থেকে যদি কোনো অসহায় মানুষকে এভাবে অত্যাচার করো তাহলে আমার এই মারগুলো মনে রাখবে। এই বলে সে আবারও লোকটাকে একটা ঘুষি মেরে সাথে সাথে মাটিতে ফেলে দেয়। এরপর নীলা মহিলাটির সামনে আসে আর বলে আপনি এখন নিশ্চিন্তে ঘরে যেতে পারেন, এই লোকগুলো আপনাকে আর বিরক্ত করবে না। মহিলা তখন নীলাকে জিজ্ঞেস করে তুমি তো আমাকে চেনো না, তাহলে তুমি আমার এত বড় উপকার কেন করেছো? নীলা তো কিচ্ছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর আমাদের কিছু টিভি চ্যানেলের নিউজ দেখানো হয় যেখানে বলা হচ্ছিল একটা কেমিক্যাল ফ্যাক্টরির বিস্ফোরণে 47 জন শ্রমিক প্রাণ হারিয়েছে। সরকার ওই এলাকাকে বসবাসের জন্য অনুপযুক্ত ঘোষণা করেছে। কিছুক্ষণ পর আমাদের একটা লোককে দেখানো হয় যে কম্পিউটারে বসে একটা কোম্পানির বিরুদ্ধে অনেকগুলো কথা লিখছিল। সে লিখতে থাকে আমি জানতে পেরেছি এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল আগে থেকেই পরিকল্পিত। এই ঘটনার পেছনে আছে টেক্সটাইলস মিনারেলস প্রাইভেট লিমিটেড কোম্পানি। আরো খোঁজ নিয়ে দেখলাম গত 5 বছরে তামিলনাড়ুতেও একই ধরনের ঘটনা ঘটেছে। টেক্সটাইলস কোম্পানি যে প্রকল্পগুলো নিয়েছে তার বেশিরভাগের সঙ্গে এমন ঘটনা জড়িত। এতগুলো ঘটনা একসঙ্গে কখনোই নিছক দুর্ঘটনা হতে পারে না। আমার তো ধারণা খনির জন্য কোনো জায়গা দরকার হলে তারা সেটা পাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে। সবার জমি হাত বদল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। দেখতে দেখতে পুরো একটা গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তাছাড়া হাজার হাজার মৃত্যুর পেছনের রহস্যটা আসলে কি, আমাদের এই সব কিছু জানা দরকার। এরপর আমাদের বরুণ নামের একটা লোককে দেখানো হয়। সে এমন একজন মানুষ যে টাকা কামানোর জন্য সে সবকিছু করতে পারে, আর সেই হলো ওই টেক্সটাইলস কোম্পানির মালিক। বর্তমানে সে একটা প্রজেক্ট করছিল যেটা দিয়ে তারা পাহাড়ের নিচ থেকে অনেকগুলো হীরা কালেক্ট করতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে যদি তারা পাহাড় খনন করতে যায় বা টেকনিক্যাল কোনো জিনিস দিয়ে খনন করার চেষ্টাও করে তারপরেও সেটা স্লাইড হয়ে পড়ে যাবে, যার কারণে 1300 মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে। আর এই কারণে সরকার তাদের কখনো এই প্রজেক্টের জন্য হ্যাঁ বলবে না। আর দ্বিতীয় সমস্যা হলো কার্তিক নামের একজন পরিবেশ কর্মী আছে যে আমাদের প্রজেক্ট চেক করে দেখেছে। সে আমাদের প্রতিটা প্রজেক্টের ডেটা ধীরে ধীরে কালেক্ট করেছে। আমাদের তাকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে, নাহলে পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যাবে। এসব শুনেই বরুণ শয়তানের মতো একটা হাসি দেয়। আমাদের এরপর নীলার পরিবারকে দেখানো হয় যারা এখনো আগের মতোই সবাই একসাথে থাকে। আজকে নীলার চাকরির প্রথম দিন, তাই তারা সবাই খুব খুশি ছিল আর নীলাও তার চাকরির জন্য খুব এক্সাইটেড ছিল। সে তো প্রথম দিন গিয়েই তার কাজ খুব ভালো করে বুঝে নেয়। এরপর আমাদের দেখানো হয় তার অফিসের কাজ করা শেষ হলে সে তার চাচার সাথে ওষুধের দোকানে কাজ করে, আবার বিভিন্ন বাচ্চাদের মার্শাল আর্টও শেখায়। সব মিলিয়ে তার জীবন ভালোই যাচ্ছিল। এরপর নীলা চাচুর সাথে কথা বলে সে জানতে পারে যে তারা এখন আলাদা ঘর নিবে আর সেখানেই থাকবে। নীলা তখন তার চাচুর সিদ্ধান্তে খুব খুশি হয়। আমাদের এরপর একটা পুলিশকে দেখানো হয়
যে একটা লোকের সাথে কথা বলছিল। পুলিশ বলে কোনো একটা বোকা লোক গোডাউনে ঢুকে জব্দ করা আধা কেজি গাঁজা নিয়ে পালিয়েছে। ইন্সপেক্টর যদি এটা জানতে পারে তাহলে আমি শেষ। সোমবার সকালেই কোর্টে জব্দ করা মালামালগুলো জমা দিতে হবে। তুমি কি কিছু করতে পারবে? সেই লোকটা বলে, স্যার, কিছু একটা ব্যবস্থা করতে আমার অন্তত 2 দিন সময় লাগবে। পুলিশ বলতে থাকে, পান্ডে, তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমার জন্য অনেক কিছু করেছি। পান্ডে বলে, আমি বলেছি তো স্যার আমার সময় লাগবে, তবে এটা তো বলিনি যে ব্যবস্থা আমি করতে পারবো না। একটা লোক কিছু মাল নিয়ে এসেছে, রামের কাছে গিয়ে বলুন আমি পাঠিয়েছি, সে অবশ্যই আপনাকে সাহায্য করবে। তো এরপরে অফিসার চলে এলে পুলিশ বলতে থাকে, তুমি আমাকে তার ডিটেলস পাঠিয়ে দাও, আমি তার সঙ্গে পরে কথা বলে নিব। অফিসার খুবই সত্যবাদী এবং নির্ভয় একজন মানুষ। এখন অফিসার এলে একজন বলে, আমরা একজন অপরাধীকে ধরেছি যে একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছিল। অভিযোগের ভিত্তিতে মনে হচ্ছে ছেলেটাই অপরাধী। তখন পুলিশ জেলের ভেতরে চলে যায় আর ছেলেটাকে বলে, আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো মেয়ের সাথে আমাদের ধাক্কা লাগে তখন আমরা 1000 বার এটা চিন্তা করি যে মেয়েটা আমাদের নিয়ে কি ভাববে, অথচ তোমাদের মতো কিছু মানুষরূপী পশু আছে যারা মেয়েদের সাথে খারাপ কাজ করে থাকে। তোমার কি একটুও খারাপ লাগে না? এটা বলেই সে ছেলেটাকে খুব মারতে থাকে। এরপর আমাদের একটা লোককে দেখানো হয়, সে খাবার খাচ্ছিল। তখন খাবারের লবণ বেশি হয়ে যাওয়ায় সে তার স্ত্রীকে অনেক কথা শোনাতে থাকে। তার স্ত্রী আর এসব সহ্য করতে পারে না, তাই এবার তার স্ত্রীও তাকে কথা শোনাতে থাকে। এতে লোকটা এতটাই রেগে যায় যে সে তার স্ত্রীকে একটা থাপ্পড় মেরে বসে। তখন তার স্ত্রী বলে, আমাকে মেরে ফেলো, এটাই ভালো হবে। 6 মাস ধরে আমি আর আমার বাচ্চা কিভাবে আছি সেই খবর তুমি রাখো না, সংসারে কোনো টাকা দাও না, কিন্তু এখন খাবারের লবণ কম হয়েছে দেখে তুমি এটা নিয়ে কমপ্লেন করতে এসেছো? তোমার লজ্জা করে না? তোমাদের মতো মানুষের তো মরে যাওয়া উচিত। এইসব কথা শুনে লোকটা ভীষণ রেগে যায় আর ঘর থেকে বের হয়ে যায়। এরপর সে মোরন নামের একটা লোককে ফোন করে আর বলে, আমার কাছে টাকা নেই বলে আমার স্ত্রী আমার সাথে খারাপ ব্যবহার করতে পারছে, কিন্তু আমার যখন টাকা হবে তখন আমি তাকে দেখিয়ে দিব যে আমি কি জিনিস। মোরন তখন বলে, মেয়েরা এমনই হয়, টাকা থাকলেই তাদের কাবুতে করা যায়। কিন্তু তুমি চিন্তা করো না, আমাদের সামনে টাকা কামানোর অনেক বড় একটা সুযোগ আসছে। লোকটা তখন মোরনকে বলে, তুমি বলেছিলে আমাকে রামের সাথে কাজ করার সুযোগ করে দিবে, তো তুমি কি তার সাথে কথা বলবে? মোরন বলে, আমি তার সাথে কথা বলেছি, সে তোমাকে একবার দেখতে চায়, তাই চলে এসো। তার সাথে দেখা করে কথা বলে কিছু তো একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের নীলাকে দেখানো হয় যে তার অফিসে কাজ করছিল। তখন সেখানে একজন এসে নীলার পাশে থাকা মেয়েটাকে বলে, স্যার তাকে অফিসে ডেকেছে। এই কথা শুনে মেয়েটা তো খুব ঘাবড়ে যায়, কিন্তু তবুও তাকে অফিসের দিকে যেতে হয়। এই ব্যাপারটা নীলা লক্ষ্য করে, তবে সে তেমন একটা কিছু বুঝতে পারে না। কিন্তু যখন সে কাজ করছিল তখন দেখতে পায় তার বস জানালা দিয়ে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এটা দেখে নীলার একদমই ভালো লাগে না, তার বেশ অস্বস্তি ফিল হয়, কিন্তু সে কিছু বলতেও পারে না। এদিকে আমাদের একজন মন্ত্রীকে দেখানো হয়। বরুণ সেই মন্ত্রীর সাথে দেখা করতে আসে। আচ্ছা, এই বরুণকে হয়তো আমি অনেক জায়গায় মরণ মরণ বলেছি, তো ব্যাপারটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাক, এরপর দেখা যায় মন্ত্রী বলে, আপনারা যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন সেখানে মানুষ কখনোই আপনাদের নিজেদের জমি দিতে রাজি হবে না। মানুষ আপনাদের বিরুদ্ধে আন্দোলন করছে। এর মধ্যে যদি তারা জানতে পারে যে আমি আপনাদের সাথে কাজ করছি তাহলে ব্যাপারটা খুব খারাপ হবে। কিন্তু আপনারা বলুন, আপনারা জমি কতদূর পর্যন্ত খনন করতে চান? বরুণ বলে 1500 কিলোমিটার পর্যন্ত। এই কথা শুনে মন্ত্রী বলে, কিন্তু এখানে মাত্র 300 কিলোমিটার পর্যন্ত কাজ করা যাবে, না হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে, পুরো জনপদ বিপদের মুখে পড়বে। এরপর জিজ্ঞেস করা হয়, এই প্রজেক্টের মূল্য কত? তখন একজন জানায় 7000 কোটি। মন্ত্রী বলতে থাকে, এর 15%, অর্থাৎ 1000 কোটি টাকা সাদা টাকা হিসেবে আমার ট্রাস্টে ট্রান্সফার করে দিন। এই কথা শুনে বরুণ অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, কিন্তু এত টাকা কেন? মন্ত্রী বলে, 1300টা প্রাণের বিনিময়ে আপনি 1000 কোটি টাকাও দেবেন না? আর এটাও তো খুব ঝুঁকিপূর্ণ কাজ। ভবিষ্যতে যদি আমি ধরা পড়েও যাই তাহলে সেই টাকাটা অন্তত তার ক্ষতিপূরণ হওয়া উচিত, তাই না? এই কথা শুনে বরুণ কিছু একটা ভাবতে থাকে। সেরপর তার উকিলকে ডেকে আনে আর জিজ্ঞেস করে তার অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা আছে। উকিল জানায়, এই তো 700 কোটি টাকার মতো আছে। বরুণ বলে, আমাদের যত ছোট ছোট শেয়ার আছে সবকিছু বিক্রি করে দাও, কিন্তু তারপরেও এই ডিলে সাইন করাও, এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ডিল। এরপরই উকিল সেখান থেকে চলে গেলে বরুণ আব্রাহাম নামের একজনকে ফোন করে আর বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমার 1000 কোটি টাকা লাগবে।
তাও আবার সাদা টাকা। তাই আজকে রাতের মধ্যেই কাজ হয়ে যাওয়া দরকার, সবকিছু তুমি ম্যানেজ করো। আব্রাহাম বলে ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। এরপর বরুণ কারান নামের একজনকে কল করে আর সামাজিক পরিবেশ কর্মী কার্তিকের ব্যাপারে সবকিছু বলে আর বলে আজকের মধ্যেই তাকে ঠিকানা লাগাতে হবে। এরপর আমাদের দেখানো হয় কার্তিক তার মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি আসছিল, অন্যদিকে গুন্ডারা সবাই তাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কার্তিক যখন নিজের ঘরে আসে তখন দেখে পুরো ঘর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঘরের একটু ভেতরে যেতেই সে দেখে তার স্ত্রীর দেহ একদম রক্তে মাখামাখি হয়ে বিছানায় পড়ে রয়েছে। এটা দেখে তো কার্তিক আর তার মেয়ে কান্নায় ভেঙে পড়ে। তখনই দেখা যায় গুন্ডাগুলো তার বাড়িতেই লুকিয়েছিল। এরপর গুন্ডাগুলো কার্তিক আর তার মেয়েকেও মেরে ফেলে। একটু পরই অন্য কিছু লোক এসে এখানে পুলিশকে বলে যে কিছুদিন আগে কার্তিক আমাদের বিরুদ্ধে একটা আর্টিকেল বের করেছিল, যেখানে সে আমাদের স্মাগলিং এর কথা ফাঁস করে দিয়েছে, আর তার বদলা নিতেই আমরা তাকে, তার মেয়েকে আর তার স্ত্রীকে মেরে ফেলেছি। এখন আমরা যেহেতু ধরা পড়ে গেছি তাই আমরা নিজেদের দোষ স্বীকার করে নিচ্ছি। অন্যদিকে টাকা পাচারের কাজও সম্পূর্ণ হয়ে যায়, সব দিক থেকে বরুণ জিতে যায়, যার কারণে সে খুব বেশি খুশি হয়। এদিকে আমাদের নীলাকে দেখানো হয়। অফিসের কাজ শেষ করে নীলা বাড়ি ফিরছিল, তখনই তার অফিসের বস তার সাথে একই গাড়িতে উঠে পড়ে। একটু পর একজন প্যাসেঞ্জার গাড়ি থেকে নেমে গেলে তার বস তাকে জিজ্ঞেস করে, তুমি কিছুদিন আগে অফিসে জয়েন করেছো তাই না? তোমার বেতন কত? নীলা বলে 30,000। তার বস বলতে থাকে, এটা তো অনেক কম টাকা। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তোমার তাড়াতাড়ি প্রমোশনের ব্যবস্থা করে দিব। তুমি জানো না এই চাকরিতে হার্ডওয়ার্ক ম্যাটার করে না, ম্যাটার করে আমার রিপোর্ট। আমি কাকে কিভাবে প্রমোট করব সেটা শুধুই আমার হাতে থাকে। এই বলে সে নীলাকে বাজেভাবে টাচ করতে শুরু করে। এটা দেখে তো নীলা ভীষণ ঘাবড়ে যায় আর ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। ড্রাইভার গাড়ি থামালে নীলা তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ির দরজা খুলতে বলে, কিন্তু ড্রাইভার বলে এখন অনেক রাত হয়ে গেছে, আপনার বাইরে থাকা ঠিক হবে না, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিব। এই কথা শুনে নীলা বলে ঠিক। এটা বলেই সে তার বসকে মারা শুরু করে। সে তো মারতে মারতে তার হাত ভেঙে দেয়, নাক দিয়ে রক্ত বের করে দেয়। এরপর ড্রাইভারকে গাড়ির দরজা খুলতে বলে। ড্রাইভারও তখন গাড়ির দরজা খুলে দেয়। সে তার বসকে এরপর একটা লাথি দিয়ে বাইরেই বের করে দেয়। বস তো এসব দেখে খুব অবাক হয়ে যায়। অন্যদিকে ড্রাইভারও খুব খুশি হয়। দৃশ্য পরিবর্তন হয়। আমাদের নীলার মা আর বাবাকে দেখানো হয়। নীলার মা তার বাবাকে বলে, আমাদের নীলার জন্য খুব ভালো একটা সম্বন্ধ এসেছে, ছেলেটাও খুব ভালো আর পরিবারও অনেক ভালো। আমার মনে হয় এই পরিবারের সাথে আমরা আত্মীয়তা করতে পারবো। তারা তো নীলাকে একবার দেখেই পছন্দ করেছে। আমি চাই তারা আমাদের বাড়িতে এসে নীলাকে দেখে যাক। কিন্তু রাজা আবনিকে বলে, নীলা মাত্রই তার চাকরিটা পেয়েছে, এখন তার উপর বিয়ের প্রেসার দেওয়াটা একেবারেই ঠিক হবে না। তাকে একটু তার মতো চাকরিটা করতে দাও না। নীলার মা বলে, দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাবে না, তাছাড়া আমাদের পছন্দও হতে হবে, তারপর তো আমরা বিয়ে দেব। রাজা বলতে থাকে, আমাদের পছন্দ অপছন্দ বলে কোনো কিছু নেই। নীলা যদি পছন্দ করে তাহলেই সেখানে বিয়ে হবে, না হলে হবে না। তাছাড়া আর একটা কথাও হবে না বলে দিলাম। আপনি বলে, যদি নীলার ছেলেটাকে পছন্দ হয় তাহলে তো আমরা বিয়ের কথা বলতেই পারি। তাছাড়া আমি চাই তাকে বিয়ে দিতে, কারণ হয়তো আমরা কোনোদিন খবর পাবো সে কারো নাক মুখ ফাটিয়ে দিয়েছে, আর এটা নিয়ে একটা বিচ্ছিরি ঘটনা হয়ে যাবে। আমি এটা চাই না। রাজা তখন বলে, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। এদিকে আমাদের নীলার বসকে দেখানো হয়। তার অবস্থা তো একদম বাজে ছিল। তার একজন বন্ধু এসে তাকে বলে, আমি দেখেছি কালকে রাতে তুমি নীলার সাথে গাড়ির মধ্যে কিছু একটা করছিলে। আমি ভাবতাম নীলা তেমন ধরনের মেয়ে না, কিন্তু কালকে আমার ভাবনা ভুল প্রমাণিত হয়েছে। এই কথা শুনে নীলার বস বলে, নীলা ওই ধরনেরই মেয়ে। আমি ভাবছি তুমিও তাকে গিয়ে একবার অফার দিয়ে দেখো, হয়তো সে তোমার সাথেও রাজি হয়ে যাবে। এই কথা শুনে তো তার বন্ধু ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু তার বস তো জানে নীলা তার কি হাল করতে পারে। পরের দৃশ্যে দেখা যায় নীলা অফিসে এলে অফিসের মেয়েগুলো সবাই একে একে নীলাকে ধন্যবাদ বলতে থাকে আর গুড লাক বলতে থাকে। তখন আমাদের দেখানো হয় নীলার বসের যে অবস্থা, তার বন্ধুরও একই অবস্থা। মানে সেই ছেলেটাও নীলার সাথে খারাপ কিছু করতে গিয়েছিল, যার কারণে তার এই অবস্থা হয়েছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের পুলিশ অফিসারকে দেখানো হয় যে রাস্তায় দাঁড়িয়ে চেকিং করছিল। তখনই হঠাৎ সেখানে আব্রাহামের গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে। পুলিশ গিয়ে দেখে আব্রাহাম অজ্ঞান অবস্থায় গাড়ির ভেতর পড়ে আছে। পুলিশ তখন তাকে হসপিটালে নিয়ে আসে। একটু পরই বরুণের কাছে ফোন আসে, আব্রাহাম হসপিটালে ভর্তি আছে।
তাও পুলিশ তাকে হসপিটালে নিয়ে এসেছে। এসব শুনে তো বরুণ ভয় পেয়ে যায়। সে বলতে থাকে যদি পুলিশ আব্রাহামের আসল পরিচয় জেনে যায় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। তখনই দেখা যায় হসপিটালে কিছু মুখোশধারী লোক অস্ত্র নিয়ে চলে আসে। আসলে সেই মুখোশধারী লোকেরা আব্রাহামকে নিতে এসেছিল আর তাদের খবর দিয়েছিল অফিসারের পাশে থাকা সেই পুলিশ। সেই মুখোশধারী লোকগুলো যখন এখানে আসে তখন অফিসারের সাথে থাকা পুলিশ বলে আমার মনে হচ্ছে এই লোকগুলো এই ছেলেটাকে মারতে এসেছে। কিন্তু যখন সেই মুখোশধারী লোকগুলো অফিসারের দিকে এগিয়ে আসতে থাকে তখন অফিসার আব্রাহামের পায়ে একটা গুলি করে দেয়। এটা দেখে তো তারা সবাই ভয় পেয়ে যায়। অফিসার এবার আব্রাহামের বুকে গান পয়েন্ট করে। এই দেখে তারা ভীষণ ভয় পেয়ে নিজেরাই সেখান থেকে চলে যেতে থাকে। এরপর অফিসার আরো অনেক পুলিশকে এখানে ডেকে আনে আব্রাহামের সিকিউরিটির জন্য আর সবাইকে বলে তাড়াতাড়ি খোঁজ নিতে যে আব্রাহামকে, কারণ পুলিশ এখনো জানতো না এই ছেলেটাকে বা ছেলেটার নাম কি বা তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। অন্যদিকে আমাদের বরুণকে দেখানো হয়। সে তার লোকেদের ফোন করে বলে যত মানুষ দরকার সবাইকে নিয়ে আসো, আমার আব্রাহামকে চাই, তাকে হসপিটাল থেকে পুলিশের চোখ এড়িয়ে আমাদের নিয়ে আসতে হবেই হবে। এদিকে আমাদের রাম আর তার লোকেদের দেখানো হয় যাদের নীলা কদিন আগেই মেরে এসেছিল। রাম জানতে পেরেছিল নীলা এলাকার, তাই সে নীলার এলাকার একজন মন্ত্রীর কাছে আসে। তখন সেই মন্ত্রী বলে তুমি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না, আমি তাদের পরিবারকে খুব ভালো করে চিনি, আমি তাদের সাথে কথা বলবো। এরপরই মন্ত্রী এসে আবনিকে বলে আপনার মেয়ে যে ছেলেটাকে মেরে এসেছে তার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। ছেলেটা কোনোভাবে নীলা সবকিছু জানতে পেরে গেছে আর এখন সে নীলার কাছে বদলা নিতে মরিয়া হয়ে উঠেছে। সে বলে আমি এই ব্যাপারটা জানতে পেরেছি, তাই এবারের মতো আমি সামলে নিয়েছি, কিন্তু আপনার মেয়েকে বলবেন সে যেন নিজের রাগকে কন্ট্রোলে রাখে। এরপরই ঘরে এসে আপনি নীলাকে বলে আমি বুঝতে পারি না তুমি যেখানেই যাও সেখানেই কিছু না কিছু হয়, ঝামেলা তো দেখছি তোমার পিছুই ছাড়ে না। নীলা তখন তার মাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তার মা তো তার কোনো কথাই শোনে না। তখন রাজা আপনিকে বলে তুমি একবার তাকে জিজ্ঞেস করো দোষ কার ছিল, কিন্তু আপনি এতটাই রেগেছিল যে সে রাজাকেও বিভিন্ন কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এরপরেও রাজা নীলার উপর একটুও চেঁচায় না, কারণ সে খুব ভালো করেই জানতো নীলা কোনো কারণ ছাড়া এরকম কাজ করেনি। এদিকে আমাদের পুলিশ স্টেশনের দৃশ্য দেখানো হয়। অফিসারের কাছে ফোন আসে আব্রাহাম পালিয়ে গেছে। অফিসার সেখানে গিয়ে দেখে অনেক পুলিশ অফিসার আহত অবস্থায় পড়ে আছে। অফিসার তাদের জিজ্ঞেস করে কতজন লোক এসে আব্রাহামকে নিয়ে গিয়েছিল। একজন পুলিশ বলে কেউ আসেনি। তখন আমাদের 30 মিনিট আগের দৃশ্য দেখানো হয়। আব্রাহামের জ্ঞান ফিরে আসে। তখন একজন পুলিশ বলে এই ছেলেটার জ্ঞান ফিরে এসেছে, আমাদের অফিসারকে এখনই কল দিতে হবে। কিন্তু তখনই আব্রাহাম সেখান থেকে উঠে সেই পুলিশগুলোকে মারতে থাকে আর সবাইকে মেরে সেখান থেকে বের হয়ে আসে। এরপর সে বরুণকে কল দেয় আর তার জন্য একটা প্রাইভেট জেটের ব্যবস্থা করতে বলে, কারণ কাল সে দুবাই চলে যাবে। কেননা পুলিশ তার চেহারা দেখে ফেলেছে। এখন এখানে থাকা অনেক বেশি রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। আমাদের নীলা আর তার মাকে দেখানো হয়। নীলার মা তাকে বলে কালকে আমি তোমার উপর অনেক চেঁচামেচি করেছি, তার জন্য তুমি প্লিজ রাগ করো না। আমি জানি তোমার বাবা তোমাকে সাহসী এবং শক্ত বানাতে চায়, কিন্তু আমি তো তোমার মা, আমি সব সময় তোমাকে খুশি দেখতে চাই, তাই প্লিজ আমার জন্য হলেও এরপর থেকে কারো সাথে এভাবে ঝামেলা করো না। নীলা বলে ঠিক আছে, আমি আর কারো সাথে ঝামেলা করতে যাব না। এদিকে আমাদের বরুণকে দেখানো হয়। সে তার বন্ধুকে নিয়ে আব্রাহামদের দলে যোগ দিতে এসেছিল। তখন দেখা যায় আব্রাহামকে ডাক্তার কল করে আর বলে তোমার পায়ের ক্ষতটা বেশি একটা না, তাই আমি তোমাকে কিছু ওষুধ লিখে দিব, সেগুলো 1 সপ্তাহ ধরে খেলে তুমি ভালো হয়ে যাবে, চিন্তার কিছু নেই। এখন সমস্যা হলো আব্রাহামের গ্যাংয়ের সবাইকে পুলিশ চিনে গেছে, যার কারণে কেউ বাইরে যেতে পারবে না, তাই নতুন একজনকে দরকার। তখনই বরুণ তার বন্ধুকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। তাই তারা এবার সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাকে এখন ওষুধ নিয়ে আসার জন্য বাইরে পাঠানো হবে। কিন্তু যেহেতু তাদের কাছে প্রেসক্রিপশন ছিল না, তাই কেউ তো তাদের ওষুধ দিতে চাইবে না। তাই তারা লোকটির সাথে একটা ছুরি দিয়ে দেয় আর বলে যদি কেউ প্রেসক্রিপশন চায় তাহলে তাকে ছুরি দেখিয়ে ভয় দেখাবে। অন্যদিকে আমাদের নীলাকে দেখানো হয় যে তার ঘরে বসেছিল। তখন তার মা তাকে বলে তোমার চাচু কিছু কাজের জন্য বাইরে গেছে, তোমাকে তার দোকান সামলাতে হবে। নীলা তখন তার চাচার দোকান সামলানোর জন্য বেরিয়ে পড়ে। এদিকে সেই লোকটা বাজারে চলে আসে। সে এদিক ওদিক তাকিয়ে দেখে বিভিন্ন ওষুধের দোকানে ছেলেরা দাঁড়িয়ে আছে। কিন্তু যখন সে নীলাকে ওষুধের দোকানে দেখে তখন সে ভাবে মেয়েটাকে ভয় দেখালে মেয়েটা এমনিতেই ওষুধ দিয়ে দিবে, তাই সে নীলার দোকানে যায়। সে দোকানে গিয়ে নীলাকে ওষুধ দিতে বলে, কিন্তু নীলা বলে প্রেসক্রিপশন ছাড়া আমি কোনো ওষুধ দেব না। তখনই লোকটা নীলাকে ছুরি দেখায়। নীলার তো খুব রাগ হচ্ছিল, কিন্তু তখনই তার মা তার ফোনে কল দেয় আর তার মনে পড়ে সে তার মাকে বলেছিল সে বিনা কারণে লড়াই করবে না। সে লোকটাকে ওষুধ দিয়ে দেয়, কিন্তু লোকটা যাওয়ার আগে তাদের দোকান থেকে একটা চকলেট নেয়। তবুও নীলা
নীলা কিচ্ছু বলে না, কিন্তু এরপর সে ফিরে এসে আবারও নীলাকে বলে, তোমার গলার চেইন আমাকে দিয়ে দাও। এই কথা শুনে এবার নীলা বলতে থাকে, আমি এটা দিব না। লোকটা আবারও ছুরি বের করে, কিন্তু এবার নীলা তাকে গালি দিয়ে হুট করেই মেরে বসে। নীলা তাকে এতটাই মার মারে যে তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এদিকে আমাদের পুলিশ স্টেশনের দৃশ্য দেখানো হয়। পুলিশ আব্রাহামের বিরুদ্ধে এখনো কিছুই পায়নি, এখনো তার নাম জানা যায়নি। এটা নিয়ে অফিসার খুব চিন্তিত ছিল। ঠিক তখনই পুলিশ স্টেশনে কল আসে, একজন চেইন ছিনতাইকারী ধরা পড়েছে। দেখা যায় সেই লোকটাই ছিল চেইন ছিনতাইকারী যাকে নীলা এতক্ষণ মারছিল। লোকটি যাওয়ার আগে নীলার দিকে খুব অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে চলে যায়। এদিকে আমাদের আব্রাহামদের দেখানো হয়, যারা এখন সেই লোকটার অপেক্ষায় ছিল। একটু পরে সেই লোকটা পুলিশ স্টেশনের বাথরুমে গিয়ে আব্রাহামদের কল দেয় আর সব ঘটনা খুলে বলে যে কিভাবে সে প্রথমে ওষুধ নিয়েছিল, কিন্তু এরপর সে লোভে পড়ে মেয়েটার থেকে ছিনতাই করতে গিয়েছিল, আর তখনই মেয়েটা তার বাজে অবস্থা করে দিয়েছে। আব্রাহাম জিজ্ঞেস করে, মেয়েটা কি তোমার ব্যাপারে কোনো এফআইআর করেছে? ছেলেটা বলে, না, এখনো করেনি, কিন্তু মেয়েটা বলেছে একটু পরে এসে সে করবে। তখন আব্রাহাম কল কেটে দেয় আর বলতে থাকে, আমি চিন্তা করছি মেয়েটা যদি সেখানে এসে এই ছেলেটার বিরুদ্ধে মামলা করে দেয় তাহলে অবশ্যই এটার ইনভেস্টিগেশন হবে। এই ছেলেটা কেন ওষুধগুলো চেয়েছে, আর যদি ছেলেটাকে পুলিশ বাজেভাবে টর্চার করে তাহলে ছেলেটা তার মুখ খুলে দিবে। আর আমি কালকে দুবাই চলে যাব, আমি কোনো ঝামেলা চাই না। আমরা অলরেডি 18 জন পুলিশকে মেরে ফেলেছি, তাই আমাদের সেই ছেলেটাকে মেরে ফেলতে হবে, না হলে আমরা ফেসে যেতে পারি। আমাদের মেয়েটাকেও শেষ করে দিতে হবে। এরপরে দেখা যায় সে একটা লোককে কল করে আর নীলার ব্যাপারে সকল ইনফরমেশন জোগাড় করতে বলে। তারা নীলার ব্যাপারে সব ইনফরমেশন জোগাড়ও করে ফেলে, আর তাদের পরিবারে কয়জন থাকে, বাড়িতে এখন কয়জন আছে, সবকিছু জানতে পারে। সাথে ওই লোকটা এটাও বলে যে তারা খুবই সাধারণ একটা পরিবার, তাই তাদের মারতে কোনো অসুবিধাই হবে না। তখন আব্রাহাম বলে, তাহলে তাদের সবাইকে আজকে রাতের মধ্যেই মেরে ফেলো। এখন আব্রাহামের সকল লোক বের হয়ে যায় নীলাদের পরিবারকে মারার জন্য। অন্যদিকে নীলাদের বাড়িতে আভনি আবারও নীলাকে অনেক বকাবকি করছিল এভাবে মারামারি করার জন্য, কিন্তু এবারও রাজা নীলার পক্ষ নেয়। আভনি তখন রাজাকে বলে, তোমার মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, না হলে দেখা যাবে কিছুদিন পর তার নামে পুলিশ স্টেশনে কেস হয়ে যাবে। এদিকে দেখা যায় সেই লোকগুলো নীলাদের বাড়িতে চলে আসে। তারা হঠাৎ করেই নীলার উপর হামলা করে দেয়, কিন্তু নীলা তাদের এক এক করে মারতে থাকে। অন্যদিকে একজন রাজার উপর হামলা করতে এলে রাজা তার আচ্ছা মতো ধোলাই করে। এটা দেখে সেখানে থাকা বাকি লোকেরা ভীষণ অবাক হয়ে যায়। তারা তো বুঝতেই পারেনি এই সাধারণ পরিবারের লোকজন এত মারকুটে হবে। তারা খুব ভয় পেয়ে যায়। এরপর এক এক করে সব ছেলেদের মারতে থাকে রাজা। ঠিক তখনই আপনি নিজের ঘর থেকে বেরিয়ে আসে। গুন্ডাগুলো তাকে দেখে ভাবে হয়তো সে একটু দুর্বল হবে, তাই তারা তার উপর হামলা করতে যায়। কিন্তু দেখা যায় আপনি রাজা নীলার থেকেও বড় ফাইটার। তো এখানে অনেকক্ষণ ধরে মারামারি হতে থাকে। মারামারির এক পর্যায়ে একটা গুন্ডা নীলাকে মারতে আসে, কিন্তু তখনই রাজা তার গলায় ছুরি বসিয়ে দেয়। তখন দেখা যায় সেখানে থাকা দু একজন গুন্ডা মারা যায়। এটা দেখে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। নীলা তখন রাজাকে বলে, হয়তো ওই দিন মেডিকেল শপে যে লোকটা এসেছিল এরা সেই লোকেরই বদলা নিতে এখানে এসেছে। এখন সবকিছু শেষে আপনি সবাইকে বলে, আমাদের পুলিশে ফোন করা উচিত। রাজা বলে, পুলিশ এখানে আসলে তুমি কি বলবে? আমরা কেন এই 3 জন লোককে মেরে ফেলেছি? আপনি বলে, বলবো তারা আমাদের ঘরে চুরি করতে এসেছিল, তাই আমরা সেলফ ডিফেন্সের জন্য এই কাজ করেছি। রাজা বলতে থাকে, কিন্তু তারা তো আমাদের ঘরের কিছুই চুরি করেনি। আপনি তখন খুব কান্না করতে থাকে আর কান্না করতে করতে বলে, আমার ঘরের সুখ শান্তি সবকিছু শেষ হয়ে গেল, এখন আমরা কি করব? এদিকে ঘরের ভেতর এখনো 2টা লোক লুকিয়ে বসেছিল। সময় যাচ্ছিল অনেক, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারছিল না। হঠাৎই রাজার মাথায় একটা বুদ্ধি আসে। সে কিছুদিন আগেই নিজের ঘরের পেছনে অনেক বড় একটা খাত করেছিল হাউস বানানোর জন্য। এখন সে চাইছে লাশগুলো সেখানে ফেলে দিতে। রাজা এরপর বলতে থাকে, এটা আমাদের মধ্যেই থাকবে, অন্য কেউ যাতে এই ব্যাপারটা জানতে না পারে, তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। নীলা তখন বলে, সবই তো ঠিক আছে, তবে যেই 2 জন ঘরে লুকিয়ে আছে আমরা তাদের কি করব? তাদের একটা ব্যবস্থা না করলে তো হচ্ছে না। এই কথা শুনে লুকিয়ে থাকা 2 জন অবাক হয়ে যায়। তারা তো বুঝতেই পারেনি যে নীলারা তাদের ব্যাপারে জানে। রাজা এরপর আপনিকে বলে, আমি জানি তুমি আমাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তিত থাকো, আর একটা কথা মনে রেখো, এরা কিন্তু আমার মেয়েকে মারতে এসেছিল, তাই এটা আমাদের দায়িত্ব আমাদের মেয়েকে প্রোটেক্ট করা। তখনই রাজা ঘরের দরজা বন্ধ করে নেয়। আপনি টিভির সাউন্ড বাড়িয়ে দেয় আর নীলা ঘরের জানালা বন্ধ করতে থাকে। সেই সময় লুকিয়ে থাকা 2 জন লোক বাইরে বেরিয়ে আসে। এটা দেখে তো রাজা আবারও ফাইট শুরু করে দেয়। তখন এখানে থাকা একটা লোক তার লোকেদের বলে যে, তোমরা তো বলেছিলে এরা খুব সাধারণ পরিবার, তাহলে এখানে এসব কি হচ্ছে? এরা তো ডেঞ্জারাস।
অন্যদিকে আমাদের আব্রাহামকে দেখানো হয় সে পাগলের মতো তার মানি ব্যাগ খুঁজছিল, তবে সে তার মানি ব্যাগ খুঁজেই পাচ্ছিল না। দেখা যায় অনেক খোঁজাখুঁজির পর সে তার মানি ব্যাগটা পেয়ে যায়, কিন্তু তখনই আব্রাহাম দেখে এটা সেই মানি ব্যাগ না যেটা সে খুঁজছিল। নীলাদের বাড়িতে যে আছে তার মানিব্যাগ আর আব্রাহামের মানিব্যাগ একরকম, তাই সেই লোকটা ভুল করে আব্রাহামের মানিব্যাগ নিয়ে গিয়েছিল। কিন্তু এখানে সমস্যা হলো আব্রাহামের মানিব্যাগে সেই 1000 কোটির চেক ছিল। অন্যদিকে আমাদের নীলাদের দেখানো হয় তারা এক এক করে লাশ সেই গর্তে ফেলতে থাকে। অন্যদিকে আমাদের বরুণকে দেখানো হয় সে একটা লোককে বলছিল আর 2 দিনের মধ্যে আমাদের প্রজেক্ট চূড়ান্ত হয়ে যাবে, এতে যে 6000 কোটি টাকার মুনাফা আসবে সেটা ব্যবহার করে আজই রিসার্চ টিমকে সম্ভাব্য খনন প্রকল্পে বিনিয়োগের জন্য উপযুক্ত জায়গাগুলোর একটা তালিকা তৈরি করতে বলো। বরুণ তার প্রজেক্ট নিয়ে খুব খুশি ছিল। অন্যদিকে আব্রাহামের লোকেরা বলে আমরা যে কয়জন লোককে ওই পরিবারকে মারতে পাঠিয়েছিলাম তারা কেউই তো ফোন তুলছে না। আব্রাহাম বলে একজনও ফোন তুলছে না তার মানে কোনো বিপদ হয়েছে, এটা মোটেও স্বাভাবিক কিছু না। এদিকে আমাদের একটা পুলিশ স্টেশনের দৃশ্য দেখানো হয়। একজন পুলিশ অফিসার পুলিশ স্টেশনে আব্রাহামের ছবি দেখে আর এটা দেখেই সে চমকে ওঠে, মনে হচ্ছিল সে আব্রাহামকে চেনে। এদিকে আমাদের বরুণকে দেখানো হয় সে সিদ্ধার্থ নামের একজন লোককে তার সঙ্গে কথা বলতে ডেকে আনে। সিদ্ধার্থ কাল রাতে গুরুরাম নামের একজন এমডির সাথে বরুণের প্রজেক্ট নিয়ে কথা বলেছে। বরুণ এটা জানতে পেরেছে, তাই সে এখন সিদ্ধার্থকে ডেকে এনেছে, কিন্তু সে এক কথায় মানা করে দেয়। তবে বরুণ তাকে প্রমাণ দিলে সিদ্ধার্থ তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সে খুব খারাপভাবে সিদ্ধার্থকে খুন করে ফেলে। অন্যদিকে আব্রাহামরা সেই লোকটাকে আবারও কল করে, একটু আগে যাকে ফোন করে গুন্ডাগুলোকে নীলার বাড়িতে পাঠিয়েছিল। কিরুবা বলে তোমরা যে লোকগুলোকে পাঠিয়েছো তারা একজন ফোন তুলছে না, কিছু খবর আছে, তোমরা কি একবার চেক করে আসো। এখন তারা আবারও নীলাদের বাড়ির সামনে যায়, দেখে সবকিছু খুব নর্মাল ভাবে চলছে, মানে এখানে কিছুক্ষণ আগে যে কোনো লোক এসেছিল এবং কাউকে খুন করা হয়েছিল এর কিছুই বোঝা যাচ্ছিল না। তাই সেই ছেলেগুলো এবার আব্রাহামের ভাইকে কল করে আর বলে আমরা তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না, হয়তো আমাদের লোকেরা এখানে আসেনি। এদিকে রাজা যায় সব প্রমাণ লোপাট করতে যাতে তাদের উপর কেউ সন্দেহ না করে। অন্যদিকে আমাদের আব্রাহামের ভাইকে দেখানো হয় সে একটা লোককে কল করে আর বলে গত মাসে শিবার উপর যারা হামলা করতে চেয়েছিল তাদের একটা তালিকা দাও। ছেলেটা বলে আমি তো সঠিক বলতে পারি না, তো কিছুদিন আগে একজন পুলিশ তাকে খুঁজতে এসেছিল পুলিশ স্টেশন থেকে। এখন কিরুবা সন্দেহ করে হয়তো পুলিশ এই সবকিছুর সাথে জড়িত আছে আর তাদের লোকগুলোকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তাই সে একটা লোককে পাঠায় এই সব কিছুর খোঁজ নিতে। কিন্তু পুলিশ স্টেশনে এসে সেই লোকটা জানায় তাদের একটা লোক পুলিশ স্টেশনে নেই। এই কথা শুনে কিরুবা খুবই অবাক হয়ে যায়, তারা বুঝতে পারছিল না তাহলে এতগুলো লোক একসাথে কিভাবে গায়েব হয়ে গেল, এটা কি আদৌ সম্ভব নাকি। অন্যদিকে নীলা দেখা যায় তার বাবার পুলিশ স্টেশনে চলে আসে, সে ওই চেইন চুরির মামলায় লোকটার বিরুদ্ধে কেস করতে এসেছিল। অন্যদিকে কিরুবা এখনো ভাবছিল যে পুলিশ হয়তো তাদের সেই লোকগুলোকে ধরে নিয়ে গেছে, তাই সে পুলিশ অফিসারকে কল করে আর বলে আমি জানি তুমি আমার ভাইকে ধরার জন্য আমাদের বাকি 5 জন লোককে ধরে নিয়ে গেছো, তবে তুমি একটা কথা মনে রেখো, তাদের তুমি যতই টর্চার করবে তারা কখনোই তাদের মুখ খুলবে না। তবে তোমার ছেলে তাদের মতো না, তোমার ছেলেকে আমি ধরে এনেছি, তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি দেখে নাও। দেখা যায় সেই অফিসারের ছেলের হাতে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দিয়েছে। অফিসার তাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু সেসবের কিছুই জানে না। তবে সে বলে আমাদের লোকগুলোকে না বের করলে আমি তোমার ছেলের মাথা কেটে রেখে দিব। অফিসারের এত রাগ হয় এই কথা শুনে যে সে এসে সেই চেনচোর লোকটাকে খুব মারে আর তাকে কিরুবার আওয়াজ শুনিয়ে জিজ্ঞেস করে এটা কে হতে পারে। তখন সেই ছেলেটা সবকিছু খুলে বলে। এই মুহূর্তে নীলা আর তার বাবাও পুলিশ স্টেশনে উপস্থিত ছিল। তারা যখন এই সবকিছু জানতে পারে তখন তারা অনেক বেশি অবাক হয়। অন্যদিকে পুলিশ অফিসারকে অন্য একজন পুলিশ কল করে আর বলে আমি দেখেছি তোমরা একটা লোকের ছবি ফ্যাক্স করেছো, সে কোনো সাধারণ ক্রিমিনাল না। 8 বছর আগে তাকে ধরার জন্য অনেক পুলিশকে নিজের জীবন দিতে হয়েছিল, কিন্তু তাকে পুলিশ কখনোই ধরতে পারেনি। এরপর পুলিশ সিদ্ধান্ত নেয় তাকে যেখানেই দেখবে সেখানেই এনকাউন্টার করে মেরে ফেলা হবে, কিন্তু সে নিজেই পুলিশের 15 জন সদস্যকে মেরে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। অন্যদিকে আমাদের আব্রাহামকে দেখানো হয় সে কিরুবাকে বলে টাকাটা আমার প্রয়োজন, তাই এবার এটার খোঁজ করতে আমি যাব, তোমার পক্ষে যতটুকু সম্ভব হয় তুমি ততটুকুই করো। এটা বলেই সে সেখান থেকে বের হয়ে যায়। এরপর সে তাদের সাথে থাকা পুলিশকে ধরে নিয়ে আসে আর জিজ্ঞেস করে চেন চুরি করা ছেলেটা মুখ খুলেছে কিনা। পুলিশ জানায় ছেলেটা মুখ খোলেনি, তার কারণে মার্শাল আর্ট মাস্টারের মেয়ে তার উপর থেকে কেস তুলে নিয়েছে। এরপর সে বলে আমাকে বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। আব্রাহাম বলে আমি তোমাকে বিশ্বাস করি। এই বলেই সে পুলিশকে মেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাজাকে দেখানো হয় সে একজন পুলিশের সাথে দেখা করে। ঘর থেকে বেরিয়ে সে একা একা তার সাথে দেখা করার উদ্দেশ্যে যেতে থাকে। এদিকে আব্রাহাম ঘরের ভেতরে এলে
আভনি জিজ্ঞেস করে, সে কে? আব্রাহাম বলে, আমি যাদের পাঠিয়েছিলাম তোমাদের মারতে তাদেরকে কি করেছো? নীলা বলে, এই ছেলেটা সেই লোকগুলোর সাথে জড়িত। এরা পুলিশ অফিসারের বউ আর ছেলেকে কিডন্যাপ করেছে। এখন এই কথা শুনে আপনি লড়াইয়ের প্রস্তুতি নিতে থাকে। আব্রাহামও একদম তৈরি হয়ে যায়। এরপর আমাদের আব্রাহাম, নীলা আর আভনির একটা জবরদস্ত ফাইট দেখানো হয়। যেহেতু তারা সবাই মার্শাল আর্ট জানতো, তাই তাদের মধ্যে দুর্দান্ত একটা লড়াই হয়। লড়াইয়ের এক পর্যায়ে যখন নীলা আর তার মা হেরে যাবে, তখনই সেখানে চলে আসে রাজা। রাজা আর আব্রাহামের মধ্যে লড়াই হতে থাকে, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে তারা সবাই দুর্বল হয়ে পড়ে আর আব্রাহাম আভনিকে মেরে ফেলবে। এই সময় নীলার চাচু সেখানে চলে আসে আর আব্রাহামের সাথে লড়াই করতে থাকে। অর্থাৎ তিনিও একজন মার্শাল আর্টে পারদর্শী মানুষ। তারা এবার সবাই মিলে আব্রাহামকে এত বাজেভাবে মারে, আব্রাহাম এবার দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে বরুণকে দেখানো হয় সে নিজের প্রজেক্ট নিয়ে এখনো খুব খুশি ছিল যে সেই প্রজেক্টে সাকসেসফুল হয়ে যাবে। অন্যদিকে আমাদের নীলাদের দেখানো হয় আব্রাহামকে বেঁধে রেখেছিল তারা আর জিজ্ঞেস করছিল ইন্সপেক্টরের পরিবার কোথায় আছে। এদিকে কিরুবাকে তার একজন লোক ফোন করে বলে, আমার কিছু একটা গড়বড় মনে হচ্ছে। আমাদের লোকেদের যাদের মারতে পাঠানো হয়েছে তারা নাকি পুরো পরিবার মার্শাল আর্ট মাস্টার। কিরুবা কিছু বলতে যাবে, তখনই সেখানে দরজা ভেঙে নীলা আর রাজা চলে আসে আর মারামারি শুরু করে দেয়। কিরুবা তো কিছুই বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে। মুহূর্তের মধ্যেই নীলা আর রাজা সেখানে থাকা সবাইকে মেরে একদম ফিট করে দেয়। কিরুবাকে বেঁধে বেঁধে অন্যদিকে রুনাকে দেখানো হয় সে তার ডিল সাইন করে নেয় আর সে খুব খুশিও ছিল। এদিকে কিরুবা রাজাকে বলে, তুমি ভাবছো এখানেই সবকিছু শেষ তাই তো? কিন্তু খেলা এখানেই শেষ নয়। তোমরা ভাবছো আমরা এইসব কিছু করেছি, কিন্তু আমাদের থেকেও পাওয়ারফুল মানুষ আছে যে চাইলে তোমার পরিবারকে নিমিষেই শেষ করে দিতে পারে। এই সব কিছু শুরু হয়েছিল শুধুমাত্র একটা নোটের কারণে। তখন নীলা বাড়িতে ফোন করে এই নোটের ব্যাপারে জানতে চায়। তার মা জানায় নোট তাদের কাছেই আছে। কিরুবা বলতে থাকে, তোমরা জানো না ওই নোট আমাদের জীবনের থেকেও মূল্যবান। তোমরা আমাদের ওই নোট দিয়ে দাও, কথা দিচ্ছি তোমাদের জীবন বেঁচে যাবে। নীলারা প্রথমে রাজি হয়ে যায়, কিন্তু এরপর রাজা কিছু ভেবে নীলাকে বলে, আমার মনে হচ্ছে যদি আমরা তাদের এই নোট দিয়ে দিই তাহলে বড় কোনো ক্ষতি হবে। তাই এবার তুমি সিদ্ধান্ত নাও কি করবে। নীলা কি সিদ্ধান্ত নিবে কিছুই বুঝতে পারছিল না। এখন তার মনে পড়ে এই প্রজেক্ট যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে অনেক মানুষের ঘরবাড়ি ভেঙে যাবে। তাই সে জিজ্ঞেস করে, এই প্রজেক্টে কি অনেক মানুষের ক্ষতি হবে? কিরুবা বলে, সেটা দিয়ে তুমি কি করবে? তুমি শুধু আমাদের নোট দিয়ে দাও। এ কথা শুনে নীলার খুব বিরক্ত লাগে। সে বলতে থাকে, তোমরা তো কারো কোনো কথাই ভাবছো না, তাহলে আমরা তোমাদের কথা কেন ভাববো? এটা বলে তারা সেখানেই সেই কিরুবা আর তার সাথে থাকা লোককে মেরে ফেলে আর দরজার নিচ দিয়ে অফিসারের স্ত্রী আর ছেলের লোকেশন বলে দেয়। কিছুক্ষণ পর পুলিশ সেখানে চলে আসে এবং অফিসারের স্ত্রী ছেলেকে উদ্ধার করে। এরপর সবার লাশ পুলিশ নিয়ে যায়। অন্যদিকে সবকিছু না জানা বরুণ এখনো তার সাকসেসের জন্য সেলিব্রেট করছিল। এরপর নিউজে দেখানো হয় বিখ্যাত বিজনেসম্যান বরুণের ম্যানেজারের অদ্ভুতভাবে মৃত্যু হয়েছে। তাকে কেউ একজন মেরে ফেলেছে, কিন্তু কি কারণে এসব করা হয়েছে এখনো স্পষ্ট হয়নি। অন্যদিকে আমাদের বরুণকে দেখানো হয় যে তার পুরো সোর্স লাগিয়ে দিয়েছিল তার লোকেদেরকে যে মেরেছে তাকে খুঁজে আনার জন্য। এদিকে পুলিশও একই কাজ করছিল, কিন্তু নীলা আর তার পরিবার এত সুন্দরভাবে প্রমাণ লুকিয়েছে যে তাদের উপর কারো হয়তো সন্দেহই হবে না আর তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ তারা ছেড়েও আসেনি। এরপর আমাদের নীলার পরিবারকে দেখানো হয় যারা বসে বসে এই সবকিছু নিয়ে চিন্তা করছিল তাদের সাথে এতদিন কি হয়ে গেল, এই সবকিছু নিয়ে তারা ভাবছিল। অন্যদিকে আমাদের বরুণকে দেখানো হয় যার নীলা আর তার বাবার উপর ভীষণ সন্দেহ হয়। তখন সে তার কিছু লোকেদের এখানে নিয়ে আসে আর তাদেরকে বাজেভাবে মারতে থাকে। আর তখন সেখানে থাকা একটা লোক বলে, আমি ওই দিন ওই পরিবারে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিলাম। যখন আমি বাইরে দেখলাম তখন দেখি সেই পরিবারের লোকেরা আমাদের লোকেদের মারছে। এই কথা শুনে বরুণ অবাক হয়ে যায়। এরপর সে তার সেই সব লোকেদেরকে মেরে ফেলে যাদেরকে পুলিশ চিনতে পারবে। অন্যদিকে রাজা বলে, আমাদের এই গেমের একজন মূল সদস্য রয়ে গেছে, তাকে মারলেই আমাদের এই গেম শেষ হবে। তাই এই শেষ গেম আমাদের খেলতেই হবে। মানে দুইজন দুই তরফ থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে। এরপর বরুণের লোকেরা ধমকি দিয়ে নীলাদের তার কাছে নিয়ে আসে, কিন্তু বরুণ জানতো না এটা নীলাদের প্ল্যান ছিল। এরপর নীলা, রাজা আর আভনি মিলে একে একে সেখানে থাকা সবাইকে মারতে থাকে। এরপর তারা যখন বরুণকে মারতে আসে তখন তারা আরো একটা সত্যি কথা বলে যে তারা যখন আব্রাহামকে মারছিল তার আগে আব্রাহামের চোখের সামনে সেই নোটটিকে জ্বালিয়ে দিয়েছিল আর আব্রাহাম কিছুই করতে পারেনি। এরপর তারা বরুণকেও মেরে ফেলে আর এমন ভাবে মারে যে আগের মতোই তারা কোনো প্রমাণ রেখে আসে না, যার কারণে পুলিশ ইনভেস্টিগেশন করেও কিছুই পায় না। আর এভাবেই তারা সমাজের চোখ এড়িয়ে এতগুলো মানুষের জীবন বাঁচিয়ে নেয়। এরপর আমাদের 3 মাস পরের দৃশ্য দেখানো হয়। নীলা আর তার পরিবার এখন আগের মতোই সাধারণ একটা পরিবার হয়ে গেছে, কিন্তু নিউজে এখনো বলা হচ্ছে বরুণ আর তার লোকেদের রহস্যজনকভাবে মৃত্যুর ইনভেস্টিগেশন পুলিশ এখনো চালিয়ে যাচ্ছে। তবে পুলিশ এখনো কোনো ক্লু পায়নি। আর এর সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল নীলাদের পরিবারের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়।
সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।